দেশের কয়েক জেলায় বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। বনশ্রুতে ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ। অপরাধীরা চিহ্নিত বলছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ। খাগড়াছড়ির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০টির বেশি রিসোর্ট, কটেজ। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ ও জনগণের ক্ষতি হয় এমন কিছু করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেড় দশকেরও বেশি সময় পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই আয়োজন ঘিরে গেল কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। সম্মেলনের প্রথমার্ধে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে চেষ্টা করতে হবে যেন যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ফিরে আসে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। স্বৈরাচার হটানোর লড়াইয়ে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অযাচিত তর্ক বিতর্ক করতে গিয়ে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষার লক্ষ্য থেকে যেন বিচ্যুতি না ঘটে, সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন তারেক রহমান। জোর দেন দেশে স্থিতিশীলতার উপর। আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশ্বাস করি ঢাকার ধামরাইয়ে সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? মির্জা ফখরুল কখন বক্তব্য দেবেন? আসলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশটি কিন্তু নির্ধারিত 2টার একটু পরেই কিন্তু শুরু হয়েছে। এখন যে পরিস্থিতি মাঠটিতে রয়েছে, অর্থাৎ ধামরাইয়ের যে মাঠটিতে এই মহাসমাবেশটি হচ্ছে, সেই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে নেতাকর্মীদের। কিছুক্ষণ আগে মঞ্চে এসেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এরই মধ্যে মঞ্চে এসেছেন। এর আগে মঞ্চে বক্তব্য দিয়েছেন ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমরা তা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই মহাসমাবেশে যোগ দিয়েছেন ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছাত্র দল, যুব দল, মূল দল, স্বেচ্ছাসেবক দল, সব দলের নেতাকর্মীরাই কিন্তু এখানে এসেছেন। আজকের যে সমাবেশটি ঢাকা জেলা আর বিএনপির যে উদ্যোগে হচ্ছে, সেটি কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখার দাবিতে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির দাবিতে এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রুটম্যাপ ঘোষণার দাবিতে কিন্তু আজকের এই মহাসমাবেশ ডেকেছেন ঢাকা জেলা বিএনপি। এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম, সেটি কিন্তু
কিন্তু চলছেন। এক এক পর্যায়ে নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা তাদের বক্তব্যে বারবার বলছেন বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতি আসলে একজন গণতান্ত্রিক সরকার না আসলে কখনোই এর থেকে বিরত এ থেকে সুরক্ষা পাবে না দেশের মানুষ। তাই বারবার দেশের মানুষকে সজাগ থাকতে বলছেন। তারা কিন্তু বিএনপি নেতাকর্মীরা বারবার বলছেন তারা ষড়যন্ত্রে এখনো কিন্তু থামেনি, তাদের ষড়যন্ত্র কিন্তু চলছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এই মুহূর্তে যদি বলতে চাই, ধামরাইয়ের দীর্ঘদিন পর বিএনপি কিন্তু তাদের যে শক্তি বা ঢাকা জেলার যে শক্তি, প্রকাশের যে শক্তি, সেটি কিন্তু দেখাচ্ছেন। আমরা দেখেছি নির্ধারিত সময়ের আগে থেকে কিন্তু এক এক করে নানা মিছিলে গোটা অঞ্চল কিন্তু উৎসব মুখর হয়েছিল এবং তারা মিছিল নিয়ে, নানা ফেস্টুন নিয়ে, নানা ব্যানার নিয়ে, বিভিন্ন নেতাকর্মীদের স্লোগানে কিন্তু তারা এই মহাসমাবেশে যোগদান করেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা 19 আসনের সাবেক এমপি নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এদিকে 19 বছর পর গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির জেলা সমাবেশ। সকালে শহরের পৌর পার্কে শুরু হয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান খান রিপন। ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনৈতিক রেশারেশি কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রোহিঙ্গা ভোটার ঠেকাতে সব চেষ্টা চলছে বলেও জানান সিইসি। দুপুরে আরএফইডির নতুন কমিটির অভিষেক ও বিদায়ী সংবর্ধনা শেষে কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ হবে, তবে সুন্দর নির্বাচন প্রসঙ্গে জাতি একমত। তিনি আরও বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে 350টিরও বেশি আবেদন জমে আছে, তবে আইন না বদল হলে এসব আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনীয় সংস্কার চলছে, এর মধ্যেই সবচেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করছে ইসির সব কর্মকর্তারা সর্বোচ্চ শ্রম দিচ্ছেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে কাজ করেন তারা জানেন এটা একটা সুন্দর নির্বাচনের জন্য একটা সুন্দর ভোটার লিস্ট খুবই জরুরি, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমি গতকালে কক্সবাজার এই কথাটা বলেছি। সেটা যে নির্বাচনই হোক স্থানীয় সরকারের হোক জাতীয় সরকারের। গুলি করে কুপিয়ে ব্যবসায়ী স্বর্ণ লুটের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানীর বনশ্রী এলাকা। রাস্তা অবরোধ করে এলাকার ব্যবসায়ীরা 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। সেনাবাহিনীর সদস্যদের কাছে নিরাপত্তা চাইলেন তারা। এদিকে ভিকটিমের পরিবারের অভিযোগ, লুটের ঘটনায় বাড়ির মালিক ও দারোয়ান জড়িত থাকতে পারে। পুলিশ বলছে 7 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে, আর বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। রোববার রাতে রাজধানীর বনশ্রীর ডি ব্লকের 7 নম্বর রোডে নিজ বাসার সামনে ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে ও কুপিয়ে 200 ভরি স্বর্ণালংকার লুট করে একদল সন্ত্রাসী। স্বামীকে গুলি করছে, কোপাচ্ছে সন্ত্রাসীরা। চিৎকার করে সাহায্য চাইছেন তার স্ত্রী। গেটে তালা থাকায় স্বামীকে বাড়ির ভেতরে ঢোকাতে পারেননি। পরিবারের অভিযোগ, গেটের চাবির জন্য বাড়ির মালিকের কাছে গেলেও চাবি পাননি। ভাবি কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আজারে শুনতে পাচ্ছেন না? বাইরে আমার জামাইরে মারি লেগেছে, আপনার গেটের তালা দিলেন কেন? আমার চাবি দেন। উনি বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে। আমি 3 তলায় বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি করছি, বাড়িওয়ালা গেট খুলে নাই। আমার বই এই জায়গায় চিল্লাইছে, তারপরেও খোলে নাই গেটটা, খুললে কিন্তু বাচ্চা যাইতো। রাত 11টার আগেই গেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সদুত্তর নাই দারোয়ানদের। খোঁজ মেলেনি বাড়ির মালিকের। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আজকে এইভাবে করবো, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে করলে তো আমরা তো বনশ্রীতে কোনো সেফটি পাইতাছি না। উনি কখন ঢুকবে, কোন সময় বেরোবে, কিন্তু দারোয়ান কেন আপনার গেট বন্ধ রাখবে? ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর টিম। তাদের কাছে জানমালের নিরাপত্তার দাবি তোলেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে অলংকার জুয়েলার্সের সামনে গিয়ে শুরু হয় বিক্ষোভ। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় বনশ্রীর সড়ক। তা আমাদের নিরাপত্তার জন্য সরকার কি করতেছে? এখন আমাদের যদি নিরাপত্তা না দেয়, আমরা ব্যবসা কিভাবে করবো? আমরা কোনো প্রোটেক্ট পাই না, উল্টা আমরা আরো হয়রানি হই। পরে রামপুরা থানা পুলিশ এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে রাস্তা ছেড়ে দেন ব্যবসায়ীরা। পুলিশ জানায় 7 জনকে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। 3টা মোটরসাইকেলে মোটামুটি 7 জনকে আমরা শনাক্ত করতে পারি। 7 জন। আমি ভিকটিমের সাথে
কথা বলছি, ভিকটিম এটাকে আমাকে বলে নাই। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোনো হুমকি ছিল কিনা, কেউ চাঁদা চেয়েছিল কিনা, বলছে না আমার কোনো হুমকি ছিল না, চাঁদাও চাই নাই। এদিকে গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ছিনতাই প্রতিরোধে আজ থেকে রাজধানীতে 3টি বিশেষায়িত ইউনিট কাজ শুরু করবে, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি গোষ্ঠী চায় না দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক। পরিস্থিতির উন্নতি না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থ হলেও পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজশাহীতে একটি কর্মশালায় তিনি বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সব ক্ষেত্রেই রয়েছে ভঙ্গুরতা। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে বলে জানান আইন উপদেষ্টা। মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসার সম্মুখে পড়ি, খুবই খারাপ লাগে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা। শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে এসে কথা বলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আধা ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। দুপুর 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। 3টার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর 2:15টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন বাংলাদেশ আশা করা হয়েছিল তেমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। বৈষম্যহীন সংস্কারের কথা বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত আমাদের সেফটি নিশ্চিত করতে পারে না। টেবিল শুরুর পর থেকে আমরা দেখছি যে আমরা যতটা আশা করছিলাম যে উন্নতি হবে তেমনটা হয়নি। যেহেতু পুলিশ কিছু করতেছে না, রাষ্ট্র কিছু করতেছে না, আমরাই স্টুডেন্টরা এবং জনসাধারণরা স্টেপ আপ করছি যাতে আমরা জাস্টিস পাই। কিভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ওনারা আসলে নিয়ন্ত্রণের মধ্যে আনবেন, একটা সিকিউর পরিবেশ তৈরি করবেন, সেটার কোনো রোডম্যাপ ওনারা কেন হচ্ছে তাহলে আমাদের সামনে হাজির করছেন না? সেই জায়গাটা নিয়ে কাজ করাটা তো অনেক বেশি জরুরি। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ছিনতাই ও ধর্ষণের লাগাতার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সকালে রাজধানীর ফার্মগেটের গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের সামনেই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে তারা ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ব্যাখ্যা চান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেন অশান্ত, এই দায় কেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে পদত্যাগ করছেন না সেই প্রশ্ন তোলেন তারা। বলেন, এখনও ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে। এসব অপরাধীদের দৃশ্যমান শাস্তি দেওয়ার জোর দাবি জানান শিক্ষার্থীরা। রাতেও নিরাপদ বাংলাদেশ নিশ্চিতে সব পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। অপারেশন ডেভিল হান্ডে আপনারা 7,000 মানুষদেরকে আটক করেছেন, তাহলে আমার বোন কেন এখনো নির্যাতিত হচ্ছে? অন্যান্য সবকিছুর কথা যদি বাদও দেই, একজন নাগরিক হিসেবে আমাদের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেগুলো যেন আমাদের নিশ্চিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদেরকে আমাদের বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, এটা পূরণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। রাত 8টার সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ডেকে নিজের চেয়ার রক্ষা করার জন্য বলতে পারে যে পুলিশ আর আগে থেকে স্ট্রং হয়েছে, এই তার স্ট্রংনেস। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই,
দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। রাঙামাটির বাঘাইছড়িতে পর্যটন কেন্দ্র সাজেকে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। দুপুর 12:30 নাগাদ রুইলুই পর্যটন কেন্দ্রে আগুন লাগে। কয়েক ঘন্টার মধ্যে 30টির বেশি রিসোর্ট কটেজে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দীঘিনালা থেকে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে স্থানীয়রাও। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। প্রশাসনের কাছে হেলিকপ্টার সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি কটেজ, রেস্তোরাঁ। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কোনোরকম হয়ে গেছে এই ছোটখাটো ঘটনা, এটা সবসময় আগেও ঘটছে, এখনো এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস। এখন আর কি পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো প্রশ্নলিকা আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি। আপনার পরিচয় দেন আস্তে। হ্যাঁ, যদি পরিস্থিতি সন্তোষজনক হতো তাহলে রাত 2:30টা বা 3টায় স্বরাষ্ট্র উপদেষ্টা শোনা, এই জন্য বললাম যে আগের সিস্টেমে হলে রাত 2:30টায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন, যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন। আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। যেমন আপনারা রাত্রে কাজ, আমি ওই অন্য সব ভাইদের ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু হাজির হয়েছে।